পিসিমাও নিশ্চিন্ত হয়ে গেল, একটা থাকার জায়গা পেয়ে। তবে সবসময় ভগবানকে ডাকে, ভগবান রাজকুমারকে রক্ষা করে। সেই পিসিমার অর্থাৎ দাইমায়ের আদরে যত্নে চন্দ্রহংসের দিন কাটছে। এখানে দৃষ্টবুদ্ধির কথা অনুযায়ী সব কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন দৃষ্টবুদ্ধি সুখের দিন। প্রচলিত কথা আছে না, ধনের পুত্রের লক্ষ্মী লাভ। এখন দৃষ্টবুদ্ধি তাই। সবাই এখন মহারাজ বলতে অজ্ঞান। ভক্তিতে যদিও না হয়, ভয়েতেও বলতে হয়, কিছু করার নেই। দিন কাটছে, 1 মাস 2 মাস। চন্দ্রহংসকে নিয়ে এই সুধীরের বাড়িতে যে দাইমা আছে, 5 মাস কাটলো জানেন। একটা কথা আছে না, শ্রেয়াংশী বহু বিজ্ঞানী, ভালো কাজের বাধা অনেক। দাইমার এমন শরীর খারাপ হলো যেন মনে হয় জমে মানুষে টানাটানি। শরীর দিন দিন খারাপের দিকে আসছে। দেখি যখন 6 মাসে পড়েছে, একদিন সুধীরকে বলছে, সুধীর, আমি মনে হয় ব্যাধির কবলস্থ থেকে আর মুক্ত হতে পারবো না। আমার মৃত্যু মনে হয় কাছাকাছি এসে গেছে। তুই একটা কাজ কর বাবা, তুই একবার রাতের অন্ধকারে কৌন্ডিন্যপুরে যাবি, গিয়ে ঘাতকদের বলে আসবি তারা যেন একবার আমার সঙ্গে দেখা করে। সুধীর বলছে, বেশ, যাব। তা সত্যি যখন 6 মাস প্রায় পূর্ণ, সুধীর একদিন রাত্রে গেছে সেই কৌন্ডিন্যপুরে। ঘাতকদের বলেছে, শোনো, আমি কলিঙ্গ রাজ্য থেকে আসছি, আমি হচ্ছি তোমাদের দাইমার ভাইপো। তোমাদের মধ্যে যার উপরে রাজকুমারের হত্যার আদেশ ছিল, তারা একবার পিসিমার সঙ্গে দেখা করলে খুব ভালো হয়, কারণ পিসিমার শরীর খুব খারাপ। পিসিমা মনে হচ্ছে বাঁচবে না। ঘাতকরা চিন্তা করলো, গোপন কথা যদি প্রকাশ হয়ে পড়ে, দৃষ্টবুদ্ধি যদি শোনে, আমাদেরও জীবনান্ত ঘটবে। এরা বললো, ঠিক আছে, তুমি এক কাজ করো, আজকে চলে যাও, আগামী কাল আমরা রাত্রে যাব। তখন পায়ে হাঁটা পথ, 7 মাইল পথ বড় কম নয়, যেতে হবে এবং আসতে হবে। ভাইপো চলে গেছে। পরের দিনেতে ঘাতক দুজন কলিঙ্গ রাজ্যে যাচ্ছে। কলিঙ্গ রাজার নামানুসারে এলাকার নাম হয়েছে কলিঙ্গ রাজ্য। এবার যখন রাত্রে গিয়ে পৌঁছেছে, দাইমা বলছে, তোরা এসেছিস বাবা? তাহলে, হ্যাঁ দাইমা, তুমি ডেকে পাঠিয়েছো। বলে, কি করবো বল, পারলাম না, আমি হেরে গেলাম জানিস। আমি রাজকুমারকে রক্ষা করতে পারলাম না। আমার মনে হচ্ছে মৃত্যুর সময় কাছাকাছি এসে গেছে। অতএব তোরা যা বুঝিস কর, আমি রাজকুমারকে তোদের কোলেই দিয়ে দিচ্ছি। এখন তো কাউকে বলবার নয়, ঘাতকরা কি করবে
প্রাণের মায়া সবচেয়ে বেশি। রাজকুমারকে কোলে নিয়েছে, কোলে নিয়ে দুজন ঘাতক সিদ্ধান্ত করলো, শোন, আমরা নিজে হাতে হত্যা করবো না, ওই জঙ্গলের মধ্যে রাজকুমারকে ফেলে রেখে চলে যাব। কত বাঘ আছে, সিংহ আছে, বিষধর সাপ আছে, তারা যে হোক ভক্ষণ করবে, আমরা রাতের অন্ধকারেই চলে যাব। এই বলে পাশে একটি জঙ্গলের মধ্যে রাজকুমারকে কোলে নিয়ে ঘাতকরা গেছে। পত্রসজ্জা অর্থাৎ গাছের পাতা ভেঙে একটা বিছানা প্রস্তুত করেছে। সেই বিছানায় রাজকুমারকে শুইয়ে দিয়েছে, ফেলে রেখে চলে যাবে। গাছের ফাঁক দিয়ে জ্যোৎস্নার ক্ষীণ আলো ছেলেটির মুখে পড়েছে। এখন তো 6 মাস বয়স, হাসতে শিখেছে, হাত পা নেড়ে খেলতে শিখেছে। ঘাতকরা চলে যাচ্ছে, ছেলেটা যেন তাদের যাত্রাপথে লক্ষ্য করে তাদের উদ্দেশ্যে বলতে চাইছে, তোমরা আমাকে বনের মধ্যে ফেলে রেখে চলে যাচ্ছ, আমার তো আপন কেউ নেই, তোমরা আমায় ফেলে রেখে যেও না। ঘাতকরা পিছন ফিরে দেখতে যে ছেলেটা তাদের দিকেই চেয়ে আছে, আবার একবার গিয়ে রাজকুমারকে ঘাতকরা আদর করছে, হাসছে। চন্দ্রহংস তাদের করে ওঠার জন্যে ব্যাকুলিত হয়েছে। একবার, দুবার, 5 বার এইভাবে করে নিচ্ছে, আর সেই পাতার বিছানা শুইয়ে দিচ্ছে। নিজেরাই বলা বলি করছে, শোন, সময় তো চলে যাচ্ছে, রাত্রের মধ্যে তো আমাদের কৌন্ডিন্যপুরে পৌঁছতে হবে, কারণ না পৌঁছতে পারলে দৃষ্টবুদ্ধি যদি খবর নিয়ে জানতে পারি তাহলে অনর্থ করবে। অতএব আছে যা কপালে হবে তা কালে কালে কেহ তাহা খণ্ডিবারে নারী, ওর ভাগ্যে যা আছে তাই হবে, চল। আর আমরা প্রাণের মায়া ত্যাগ করে ওর দিকে চেয়ে থাকবো না, চলে যাই, চল। ঘাতকরা এবার চলে আসবে। আসার সময় হলেও ঘাতক, তাদেরও তো প্রাণ বলে একটা বস্তু আছে। ছেলেটাকে দেখে তাদের যে অন্তর কাঁদছে না এমন তো নয়। ভগবানকে উদ্দেশ্য করে বলছে, হে ঠাকুর, তোমার অপর নাম বনমালী, তোমার চরণ তলে আমাদের রাজকুমারকে রেখে গেলাম, তুমি রক্ষাকর্তা হয়ে, রক্ষাময় হয়ে রাজকুমারকে রক্ষা করো। এই বলে ঘাতকরা ছেলেটিকে শুইয়ে রেখে চলে এল। এখানে ভগবান কৃষ্ণ থাকতে পারলেন না। ধন্য তার ভক্তাধীনতা। সেই ভক্তাধীন ভগবান সত্যই বনের মধ্যে এসে দেখছে ভক্ত পড়ে রয়েছে, ক্ষুধার্ত হয়ে কাঁদছে। ভগবান স্বীয় শক্তি বলে নিজের শক্তিতে ছেলেরা সোজাসুজি বৃক্ষ শাখায় একটা মধুচক্র সৃষ্টি করে তা থেকে বিন্দু বিন্দু মধুক্ষরণ করাচ্ছে। ছেলেটি যখনই বদন বেদান করে কাঁদছে, অর্থাৎ হাঁ করে কাঁদছে, অমনি এক বিন্দু মধু পড়ছে। সেই মধু পান করেই
রাত্রে রাজকুমার ক্ষুধা নিবারণ করলো, আর ভগবান রক্ষাময় হয়ে প্রহরীর কাজে মনোনিবেশ করে ছেলেটিকে রক্ষা করছে। কি করবে বাঘ, কি করবে সিংহ? পুরুষ সিংহ ভগবান যার সহায়, তার কি আর কেউ কোনো ক্ষতি করতে পারে? সারা রাত কাটলো। এই যে কলিঙ্গরাজের কিন্তু শিকারের অত্যন্ত নেশা। এই কলিঙ্গরাজেরই সন্তান, সেও ভগবানকে জানায়, ঠাকুর আমার এত কিছু অর্থ সম্পদ, কিন্তু সন্তান সন্ততি বিহনে সবই বৃথা, আমাদের মৃত্যুর পরে কি হবে? এখন সেই শিকারের নেশার বশবর্তী হয়ে কিছু সঙ্গীকে সঙ্গে নিয়ে শিকারে বেরিয়েছে। ভগবানের অসীম করুণায় সারাদিন ঘুরে ঘুরে কোথাও কোনো শিকার পায় না, কিন্তু সেই বনেতে উপস্থিত হয়েছে, অর্থাৎ যে বনেতে চন্দ্রহংস পড়ে আছে। ঘাতকরা একটা কি কাজ করেছিল জানেন? শয্যাপার্শ্বে অঙ্কিত করে দিয়েছিল, মানে লিখে দিয়েছিল শিশুর নাম চন্দ্রহংস। এখন সারাদিন শিকার না মেলায় পথশ্রান্ত ক্লান্ত হয়ে গেছে, এক বৃক্ষতলে প্রবেশ, একটা গাছের নিচে বসেছে। সঙ্গীদের বলছে, দেখ একটু আশেপাশে অন্বেষণ করে দেখ, যদি কোনো শিকার থাকে ভালো, নইলে বাড়ি চলে যাব। তা রাজা গাছের তলায় বসে আছে, আর সঙ্গীরা শিকারের সন্ধান করছে। সন্ধান করতে করতে একজনের লক্ষ্য পড়ে গেল, এই ওই দেখ একটা কাঁধে ছেলে পড়ে রয়েছে। সবারই লক্ষ্য পড়লো সেই দিকে, তাড়াতাড়ি ছেলেটার কাছে এলো, এসে দেখছে ছেলেটা সত্যি পড়ে রয়েছে। এদের দেখে ছেলেটা হাসছে, হাত পা নাড়ছে। কাদের ছেলে বলতো? দেখে তো মনে হয় 6-7 মাস বয়স হবে, সদ্যপ্রসূতও তো নয়। এমন ছেলেকে কোন মা ফেলে দিয়ে চলে গেছে। এখন এইরকম নানা রকম নিজেরা আলোচনা করছে, তার মধ্যে একজন বলছে, শোন, কাদের ছেলে, কে রেখে গেছে, কোথা থেকে এলো, এই চিন্তাটা আমাদের না করে বরং মহারাজকে জানিয়ে দাও। এই বলে ঘাতকরা মহারাজ মহারাজ বলে চিৎকার করছে। কলিঙ্গরাজ মনে করেছে মনে হয় কোনো বড় শিকার কিছু দেখতে পেয়েছে, একবারে ধনুতে তীর সংযোজিত করেই আসছে। চিৎকারের শব্দকে অনুসরণ করে সেখানে এসে বলছে, কই রে, কোথায় কি আছে, তোরা ডাকলি? বলে, মহারাজ ওই দেখুন কাদের একটা ছেলে পড়ে রয়েছে। আর্থিক ধনুকে লক্ষ্য না দিয়ে ছেলেটির দিকে লক্ষ্য দিয়ে কলিঙ্গরাজ কাছে গিয়ে দেখলো, কি সুন্দর দেখতে, এটা কোনো নিম্নবংশীয় সন্তান নয়। এই দেখতে দেখতে লক্ষ্য পড়ে গেল শয্যা পার্শ্বে অঙ্কিত করা আছে শিশুর নাম চন্দ্রহংস। কলিঙ্গরাজ মনে মনে ভাবছে, এর মধ্যে কিছু রহস্য আছে। যাই হোক, আমি ছেলেটাকে করে করে নিয়ে বাড়ির পথে যাই, উপযুক্ত প্রমাণ পেলে হয়তো তার মায়ের করে ফিরিয়ে দেব, তা যদি না পাই তাহলে আমরা এই লালন পালন করব। এই বলে কলিঙ্গরাজ ওই ছেলেটিকে কোলে নিয়ে আর বাড়ির পথে আসছে। বাইরে থেকে চিৎকার করছে, রানী রানী রানী। মনে মনে ভাবছে বড় কিছু মেরে এনেছে।
দরজার কাছে এসে দেখছে পড়ে একটা ছেলে। কি গো, এ কাদের ছেলে? বলে দেখো কাদের ছেলে কি বৃত্তান্ত কিছু বলতে পারবো না, মনের মধ্যে পড়েছিল, আমি করে করে নিয়ে এলাম। তুমি এক কাজ করো, ছেলেটাকে করে নিয়ে আগে গা হাতগুলো পরিষ্কার করে দিয়ে কিছু খেতে দাও। রানী বলছে দূর, কাদের ছেলে কি না, আরে যাদেরই হোক, তুমি নারী জাতি যা ধর্ম তুমি পালন করো, এখন তুমি একে রক্ষা করো, উপযুক্ত প্রমাণ ছাড়া তুমি ফিরিয়ে দেবো না। এবার রানীর করে ছেলেটিকে দিয়ে বলছে শোনো, তুমি একটা কথা বলি। কি বলো? এই শিশুর নাম কিন্তু চন্দ্রহংস। রানী বলছে দেখো, ছেলেটিকে যা দেখতে, যে নাম রেখেছে, তার কিন্তু বিচার শক্তি আছে, সত্যি চন্দ্রই বটে।